আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? কোরক্যাম পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। বরাবরের মতোই আমি আছি ইমতিয়াজ ইউসুফ রিয়াদ, কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর হিসেবে কোরক্যামের সাথে। আজকে আমরা আমাদের যে গতানুগতিক চ্যাপ্টার চলছিল, অর্থাৎ রাসায়নিক পরিবর্তন যে চ্যাপ্টার চলছিল, ওই চ্যাপ্টারের কেপিকেসি পার্ট, এমনকি এই বিক্রিয়া শুরু থেকে, অর্থাৎ এই চ্যাপ্টারের শুরু থেকে সবুজ রসায়ন, গ্রিন কেমিস্ট্রি, অ্যাটম ইকোনমি, বিক্রিয়ার হার, সাম্য ধ্রুবক, এই রিলেটেড যত কিছু আমরা পড়িয়েছি এখন পর্যন্ত, তারপর ভিত্তি করে আমাদের আজকে এমসিকিউ এর ফার্স্ট পার্টে আমরা প্রবেশ করছি। এই এমসিকিউ এর ফার্স্ট পার্টগুলো আমরা কীভাবে আলোচনা করব এখন আমরা তা দেখে নিব। এই এমসিকিউগুলোর উপর ভিত্তি করে বিভিন্ন বোর্ডে এবং অ্যাডমিশনেও আসতে দেখা যায়, কাজে আমরা সহজেই কিছু এমসিকিউ দেখে নিব। এবারে ধারাবাহিক এমসিকিউর পার্ট হিসেবে তোমরা আজকের ভিডিওটি দেখতে পারো এবং অনেক কিছু লাভবান হতে পারবে। দেখো, ফার্স্ট আগে আমরা আমাদের যে এমসিকিউটা আছে আমরা যদি দেখে ফেলি, এখানে বলা হলো যে সক্রিয় ভর বলতে কি বোঝায়। সক্রিয় ভর বলতে কি বোঝায়, দেখো এখানে আমাদের অপশনে আছে। এই কোশ্চেনটা দেখো কত বেশি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা আমাদের সম্মিলিত বোর্ড 18 সালে, কুমিল্লা বোর্ড 17তে এবং যশোর বোর্ড 15তেও এসেছিল। কাজে এই কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এমনকি এইবারও আমাদের পরীক্ষায় আসার মতো উপযোগী কোশ্চেন। এখন আমরা দেখি, এখানে বললো যে সক্রিয় ভর বলতে মেনলি কি নির্দেশ করে। ফার্স্ট অপশন হলো আংশিক চাপ, সেকেন্ড অপশন হলো আণবিক ভর, থার্ড অপশন হলো মোলার ঘনমাত্রা। আমরা জানি, আমরা যখন পড়িয়েছিলাম, সক্রিয় ভর বলতে মেনলি বোঝায় দুইটি উপাদান, একটা হচ্ছে মোলার ঘনমাত্রা এবং আরেকটি হলো আংশিক চাপ। আর এই মোলার ঘনমাত্রাকে আমরা প্রকাশ করতাম সি দ্বারা, আংশিক চাপ মোলার ঘনমাত্রাকে আমরা প্রকাশ করতাম সি দ্বারা, আর এই আংশিক চাপকে আমরা প্রকাশ করতাম পি দ্বারা। আর ওই আংশিক চাপ থেকে আমরা বের করতাম কেপি, এবং এই যে মোলার ঘনমাত্রা, এই মোলার ঘনমাত্রা সি থেকে আমরা বের করতাম কেসি। এভাবে করে আমরা কেপিকেসির ম্যাথগুলো পেতাম। তো যেহেতু আমাদের সক্রিয় ভর বলতে মেনলি বোঝায় মোলার ঘনমাত্রা এবং আংশিক চাপ, কাজে আমাদের আনসার হবে 1 আর 3। আর 1 আর 3 যেহেতু 3 নম্বর অপশন, কাজে আমাদের আনসার হলো 3। ক্লিয়ার, সহজ। এখন আমরা আমাদের পরের এমসিকিউতে চলে যাই। দেখো, আমরা যদি আমাদের পরের এমসিকিউতে চলে যাই, পরের এমসিকিউতে দেখো কি আছে, যে বললো একটা নির্দিষ্ট বিক্রিয়া দেওয়া আছে, এই বিক্রিয়ার, আচ্ছা দেখো এখন আমাদের যে বিক্রিয়াটা দেওয়া আছে, বলছে একটা নির্দিষ্ট বিক্রিয়া দেওয়া, এই বিক্রিয়াটির অ্যাটম ইকোনমি কত। তো অ্যাটম ইকোনমির ক্ষেত্রে আমরা অলরেডি দেখেছিলাম, অ্যাটম ইকোনমির সূত্রটি হলো, আমরা যখন পড়িয়েছিলাম, তোমাদের ধারাবাহিক ভিডিওগুলো দেখলে জানতে পারবে। আগে আমরা অ্যাটম ইকোনমির সূত্রগুলো লিখে ফেলি। অ্যাটম ইকোনমি হলো মেনলি কাঙ্ক্ষিত উৎপাদের ভর, উপরে বসায় কাঙ্ক্ষিত উৎপাদ, অর্থাৎ উপরে হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদের ভর, নিচে বসবে মোট বিক্রিয়কের ভর, অর্থাৎ উপরে কাঙ্ক্ষিত উৎপাদের ভর, নিচে হচ্ছে মোট বিক্রিয়কের ভর, মোট বিক্রিয়কের ভর ইন্টু হলো 100%। যেহেতু আমার অ্যাটম ইকোনমিটি সবসময় পার্সেন্টেজে বের করতে হয়, এই কারণে আমাদের লাস্টের সূত্রের সাথে 100% দ্বারা 100 দ্বারা গুণ করতে হয়। এখন আমরা দেখে ফেলি আমাদের এখানে বিক্রিয়া কি বললো। দেখো, একটা নির্দিষ্ট বিক্রিয়া দেওয়া আছে, যেটা হচ্ছে ইথাইল ব্রোমাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। ইথাইল ব্রোমাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ইথানল, ইথাইল ব্রোমাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ইথানল এবং সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন করে। এখন দেখো, এই বিক্রিয়ার ক্ষেত্রে আলাদাভাবে বলা নেই যে বিক্রিয়ার কাঙ্ক্ষিত উৎপাদ কোনটি, কিন্তু আমি যখন তোমাদের পড়িয়েছিলাম তখন তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছিলাম যে কাঙ্ক্ষিত উৎপাদ কোনটি, সেটা আমাদের নর্মালি কোশ্চেনে দেয়া থাকে। আর যদি কোশ্চেনে দেয়া না থাকে, তখন আমরা বুঝে নিব উৎপাদের মধ্যে প্রথম যে উপাদানটা থাকবে, উৎপাদের মধ্যে প্রথম যে উপাদানটা থাকবে ওটাই হলো আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ। আর যেহেতু এখানে আমাদের উৎপাদের মধ্যে প্রথম উপাদানটি ইথানল দেওয়া, কাজে আমরা বুঝে নিব এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ। এখন আমরা দেখে ফেলি, আমরা যদি সূত্রের মধ্যে মান বসাই, তাহলে কাঙ্ক্ষিত উৎপাদ বলতে ইথানলের ভর, তাহলে উপরে যদি আমরা ইথানলের ভর বসাই, কার্বন 12, হাইড্রোজেন 1 করে 3, 15, আবার কার্বন 12, হাইড্রোজেন হলো 2, তার মানে টোটাল কাউন্ট করলে আসবে 12 + 3, আবার 12, হাইড্রোজেন দুটি আছে বলে 2, প্লাস OH বলে 17, টোটাল হলো 46। অর্থাৎ উপরে হলো 46, নিচে হলো আমার ইথাইল ব্রোমাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ। এই যে ইথাইল ব্রোমাইড, অর্থাৎ আমরা যদি ইথাইল ব্রোমাইডের মান বসাই, কার্বন 12, হাইড্রোজেন 3, আবার কার্বন 12, হাইড্রোজেন হলো 2টি, এই কারণে 2, প্লাস ব্রোমিন। এই ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবো, ব্রোমিনের ক্ষেত্রে অ্যাকুরেট ভরটা হলো 79.9। তো 79.9 যেটা, এটাকে চাইলে আমরা 80 ধরেও কাজ করতে পারি। তবে যেহেতু এখন আমাদের অ্যাকুরেট, আমাদের যেহেতু এমসিকিউ সলভ করতে যাচ্ছি, তোমরা চাইলে হিসেবে সুবিধার্থে 79.9 বা 80 ধরে কাজ করলেও আনসার ঠিক যেটা অ্যাকুরেট আনসার তার ঠিক কাছাকাছি আসবে। কাজে আমরা এখানে লিখতে পারি, যেহেতু ব্রোমিন দেওয়া আর ব্রোমিনের জন্য ভর হলো 79,
0.9, আমরাও লিখে ফেললাম 79.9। এটা হলো একটি বিক্রিয়ক। যেহেতু আমাদের এখানে বলা হলো কি মোট বিক্রিয়ক, এখন আমরা দেখি বাকি বিক্রিয়ক অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড। আর এই সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর হলো 40 ইন্টু, যেহেতু আমাদের অ্যাটমিক ইউনিট বের করতে হবে আর অ্যাটমিক ইউনিটটা সবসময় পার্সেন্টেজে দেওয়া থাকে, কাজে আমরা 100 দ্বারা গুণ করে দিব যাতে আমাদের রেজাল্টটা সবসময় পার্সেন্টেজে বের হয়। আর এটা বের করলে আমাদের তাহলে আনসার চলে আসবে 30.89%। 30.89%। তার মানে আমাদের মেন কথা হলো অ্যাটমিক ইউনিট হলো উপরে কাঙ্ক্ষিত উৎপাদ এবং নিচে হলো মোট বিক্রিয়ক বা মোট উৎপাদের সমষ্টি। তাহলে আমরা এটা দিয়ে ম্যাথ করে আমাদের আনসার হলো 38.9, কাজে আনসার হলো 2। তাহলে এমসিকিউটা আমরা সহজেই বুঝে নিলাম, এইভাবে করে যে কোনো বিক্রিয়া অ্যাটমিক ইউনিট বের করা যায়। এখন আমরা যদি দেখি আমাদের পরের এমসিকিউতে চলে যাই। আমাদের পরের এমসিকিউটি দেখো কি বললো এই ক্ষেত্রে, নিম্নের কোন বিক্রিয়ায় কেপি গ্রেটার দেন কেসি হবে। দেখো আমরা যখন কেপি কেসি টপিকটা আলোচনা করেছিলাম, ওই কেপি কেসি টপিকের মধ্যে আমাদের প্রথমে একটি অংশ ছিল যেটাকে আমরা বলতাম মোল সংখ্যার পরিবর্তন। আর এই মোল সংখ্যার পরিবর্তন আমরা জানি মোল সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করা হয়, আর মোল সংখ্যার পরিবর্তন বলতে আমরা বুঝি ডেল এন। আমি তোমাদেরকে একটি ট্রিক্স দেখিয়েছিলাম যে ডেল এন এর মান যদি গ্রেটার দেন 0 হয় তাহলে ওই বিক্রিয়ার কেপিটা হচ্ছে বড় হয়, আর যদি ডেল এন এর মান সমান সমান 0 হয়, ইকুয়াল 0 হয়, তাহলে আমরা বলতে পারি ওই বিক্রিয়ার কেপি সমান সমান কেসি। আর যদি ডেল এন এর মান 0 এর চেয়ে ছোট অর্থাৎ নেগেটিভ হয়, অর্থাৎ 0 এর চেয়ে ছোট মানে নেগেটিভ, 0 এর চেয়ে বড় মানে হলো পজিটিভ, তখন হচ্ছে যদি নেগেটিভ হয় তখন হচ্ছে ওই বিক্রিয়ার কেপি এর চেয়ে কেসিটা বড়। তো যেহেতু আমাদের এখন এই কোশ্চেনে দেওয়া আছে যে কেপি গ্রেটার দেন কেসি হবে কখন, যেহেতু আমাদের কেপি গ্রেটার দেন কেসি বলে দিল, তার মানে আমাদের কন্ডিশন হতে হবে ডেল এন এর মান পজিটিভ। ডেল এন এর মানটি কি হতে হবে? পজিটিভ। এখন আমরা দেখি আমাদের যে অপশনগুলো, আমাদের এখন অপশন টেস্ট করতে হবে। তো অপশন টেস্ট দিয়ে আমরা সহজে এমসিকিউগুলো সলভ করতে পারি। আমরা দেখে ফেলি কীভাবে এমসিকিউটা সলভ করা যায়। এখন আমরা দেখি যে ফার্স্ট আমাদের প্রথম অপশনে কি দেওয়া আছে। এখানে বললো হাফ মোল H2 এবং হাফ মোল I2 বিক্রিয়া করে 1 মোল HI উৎপন্ন করে। এখন এই বিক্রিয়ার জন্য যদি আমরা ডেল এন দেখি, আমরা জানি ডেল এন তোমাদেরকে পড়িয়েছিলাম উৎপাদের মূল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মূল সংখ্যা, অর্থাৎ একটি নির্দিষ্ট সাম্য অবস্থায় বিক্রিয়ার উৎপাদের মূল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মূল সংখ্যা করলে তখনই আমরা ডেল এনটা পেয়ে যাব। আর এখন যদি আমরা দেখি এখানে উৎপাদের মূল সংখ্যা হলো 1, যেহেতু HI মাইনাস বিক্রিয়ক একটা হচ্ছে হাফ মোল H2 এবং হাফ মোল I2, যেহেতু দুইটাই হাফ, কাজে আমরা লিখতে পারি হাফ মোল H2 এবং হাফ মোল I2। আর এই 1 মাইনাস হাফ ইন্টু হাফ করলে হয় 1, তার মানে 1 মাইনাস 1, রেজাল্ট চলে আসবে কত? 0। তাহলে আমরা দেখলাম এই বিক্রিয়ার জন্য ডেল এন এর মান চলে আসে 0। আর যেহেতু ডেল এন মান 0, তার মানে এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি গ্রেটার দেন কেসি হবে না। আর আমরা বলেছিলাম যদি ডেল এন 0 হয় তাহলে ওই বিক্রিয়ার কেপি ও কেসির মান কি হয়? সমান। তার মানে আমাদের 1 নম্বর অপশনটা আনসার হচ্ছে না। এখন যদি দেখি আমাদের 2 নম্বর অপশন, একইভাবে আমরা 2 নম্বর অপশনে এই বিক্রিয়ায় দেখো হাফ মোল N2 এবং 3/2 মোল H2 বিক্রিয়া করে NH3 উৎপন্ন করে। এখন এই বিক্রিয়ার ক্ষেত্রে সেম যদি আমরা ডেল এন বের করি, উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়ক, উৎপাদ এখানে কয় মোল আছে? 1 মোল, মাইনাস বিক্রিয়ক হলো হাফ মোল প্লাস 3/2। তাহলে আলটিমেটলি আমাদের আনসারটা কত আসে? এটা 1 মাইনাস, আমরা যদি 2 আর 2 লসাগু করি 2, উপর আসবে 5, তার মানে আসবে মাইনাস 3/2। তাহলে এই বিক্রিয়ার ডেল এন এর মান হলো কত? মাইনাস 3/2। আর যেহেতু বিক্রিয়াটির ডেল এন এর মান মাইনাস, আমরা বলতে পারি এই বিক্রিয়ার কেসিটা কেপি এর চেয়ে বড় হবে। ক্লিয়ার? দেখো কত সহজ, শুধু আমরা অপশন টেস্ট করলে হয়ে যায়। এখন যদি আমরা আমাদের 3 নম্বর অপশনে চলে যাই, দেখো এখানে বললো ফসফরাস পেন্টাক্লোরাইড আয়নিত হয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন গ্যাসে পরিণত হলো। তো এখন আমরা যদি দেখি বিক্রিয়ার ডেল এন, উৎপাদের মূল সংখ্যা অর্থাৎ 1 + 1, কিছু না দেওয়া থাকে মানে 1, তাহলে উৎপাদের মূল সংখ্যা 1 + 1 মাইনাস বিক্রিয়ক হচ্ছে 1 মোল, তার মানে 1, ক্যালকুলেশন করলে আসে +1। এই যে দেখো এই ডেল এন মান আমরা পেয়ে গেলাম প্লাস। আর আমরা জানি যেহেতু ডেল এন মান প্লাস হলে বিক্রিয়ার কেপি বড় হয়, কাজে আমাদের যেহেতু 3 নম্বর অপশনে ডেল এন মান প্লাস আছে, কাজে আমাদের আনসার হলো গ। তাহলে আমাদের কষ্ট করে আর ঘতে যাওয়ার দরকারই নাই। আর এছাড়া যদি ঘ নাম্বার অপশনটাও অপশন টেস্ট করো, এই বিক্রিয়ার মূল সংখ্যা 2, বিক্রিয়ক এক্ষেত্রে দেখি 2 + 1, তার মানে 2 -
2 + 1, তার মানে আসছে -1। আর যেহেতু এই বিক্রিয়ার ক্ষেত্রেও ln এর মান -1, কাজে বিক্রিয়াটির কেসি বড় হবে কেপি এর চেয়ে। এভাবে করে আমরা এমসিকিউগুলো খুব সহজে টেকনিক্যালি সলভ করতে পারি। আচ্ছা, আমরা যদি আমাদের এখন গতানুগতিক পরের এমসিকিউতে চলে যাই। দেখো, এখন যেটা বলা হলো মোস্ট একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা বিভিন্ন বোর্ডে এমনকি ঢাকা ভার্সিটি নিয়ে 3 থেকে 4 বার আসলো কোশ্চেনটি। এমনকি সাস্ট থেকে শুরু করে সাস্ট বা অন্যান্য ভার্সিটির অনেক কোশ্চেনটিকে অনেক পছন্দ করে। এখন আমরা দেখে ফেলি আমাদের এই জাতীয় কোশ্চেন। দেখো, এখানে ফার্স্টে বললো যে কিসের পরিবর্তনের ফলে সাম্য ধ্রুবকের মান পরিবর্তিত হয়। আমরা জানি সাম্য ধ্রুবক বলতে মেনলি বোঝায় কেপি, কেসি, কেডাব্লিউ, কেএ, কেবি। দেখো, কেপি বলতে বোঝায় আংশিক চাপে সাম্য ধ্রুবক, কেসি বলতে বোঝায় মোলার ঘনমাত্রা সাম্য ধ্রুবক, কেডাব্লিউ বলতে বোঝায় পানির আয়নিক গুণফল, কে বলতে বোঝায় এসিডের আয়নায়ন ধ্রুবক, আর কেবি বলতে বোঝায় ক্ষারকের আয়নায়ন ধ্রুবক। তাহলে এই সবগুলো উপাদান হচ্ছে সাম্য ধ্রুবক। তাহলে আমরা সহজে মনে রাখতে পারি সাম্য ধ্রুবক বললে নর্মালি সবসময় একটা কি থাকবে, কে উপাদান থাকবে। সবসময় কমন একটি উপাদান কোনটা থাকবে, কে। তার মানে এই যে কে উপাদানটি সবসময় হচ্ছে সবার মধ্যে কমন আছে। আর এই সাম্য ধ্রুবক কেবলমাত্র তাপমাত্রা ছাড়া অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না। আমাদের পরীক্ষায় কখনো কখনো বিভিন্ন ধরনের তাপমাত্রা দিয়ে দেয়, তখন ওইখানে কোশ্চেনটি থাকে এইভাবে যে একটা নির্দিষ্ট সাম্য ধ্রুবক দেওয়া থাকে, এই সাম্য ধ্রুবকের মান ধরলাম একটি সাম্য ধ্রুবক হচ্ছে কে এ, কে এর মান দেওয়া আছে ধরো 2.3 × 10⁻⁴, এরকম র্যান্ডমলি ধরো একটা মান দেয়া আছে। তো এই কোশ্চেনটা থাকে উপরোক্ত যে সাম্য ধ্রুবক, এই সাম্য ধ্রুবকের মান কোন তাপমাত্রায় সর্বাধিক হবে। তো যেহেতু আমরা বলতে পারি সাম্য ধ্রুবক, এখানে আমরা বলতে পারি সাম্য ধ্রুবক কে সমানুপাতিক হলো টি। অর্থাৎ কোনো বিক্রিয়ার সাম্য ধ্রুবক যত বাড়বে, তার তাপমাত্রা যত বাড়বে, তার সাম্য ধ্রুবক তত বাড়বে, এবং তাপমাত্রা যত কমবে সাম্য ধ্রুবকও ততটুকুই কমবে। আর যেহেতু বললো যে এই কোশ্চেনটা দিয়ে যদি বলা থাকে যে বিক্রিয়ার ক্ষেত্রে কে এর মান অর্থাৎ সাম্য ধ্রুবক কত বেশি হবে, তাহলে আমরা শুধু একটা জিনিসই মাথায় রাখবো, তাপমাত্রা যত বেশি, অর্থাৎ অপশনগুলোতে আমাদের তাপমাত্রা যেটা সর্বোচ্চ থাকবে ওই ক্ষেত্রে তার আয়নিক গুণফল হবে, আয়নিক গুণফল বা সাম্য ধ্রুবকের মান হবে সর্বোচ্চ। সহজ জিনিস। তাহলে আমরা শুধু একটা টার্মই মাথায় রাখবো যে বিক্রিয়ার সাম্য ধ্রুবক কে সমানুপাতিক হলো টি, অর্থাৎ সাম্য ধ্রুবক শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল। আর যেহেতু তাপমাত্রার উপর নির্ভরশীল, তাহলে আমার আনসার হলো ক। আমাদের বাকি অপশনগুলো দেখার দরকারই নাই। সহজ। এখন আমরা দেখে ফেলে আবার আমাদের পরের এমসিকিউতে। দেখো, এই এমসিকিউটি সক্রিয় শক্তি রিলেটেড এবং এই এমসিকিউটি অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা সক্রিয় শক্তির টপিকে যখন আলোচনা করেছিলাম, তোমরা দেখেছিলে সক্রিয় শক্তির ক্ষেত্রে গ্রাফ দিয়ে অনেক সময় কোশ্চেন একটু প্যাচ করে দেয় বিভিন্ন কলেজে, বিশেষ করে আমাদের ময়মনসিংহের মুমিনুন্নেছা কলেজ, গভর্নমেন্ট আনন্দমোহন কলেজ, সৈয়দ নজরুল কলেজ, গভর্নমেন্ট ময়মনসিংহ গভর্নমেন্ট কলেজ, বিভিন্ন কলেজে এই কোশ্চেনটি দিয়ে দিতে পারে। এমনকি এটি 26 ব্যাচের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু 25 ব্যাচের শর্ট সিলেবাস এবং শর্ট সিলেবাসের এটি নেই, কাজে এটি আসার সম্ভাবনা কম, এবং 26 ব্যাচের ক্ষেত্রে এটি যেহেতু মোস্ট ইম্পর্টেন্ট, কাজে এটি চাইলেও আসতে পারে। এখন আমরা দেখি কঠিন এমসিকিউটা গ্রাফ দেখে আগে ভয় পাওয়ার কোনো দরকার নেই, আগে আমরা দেখে ফেলবো কীভাবে এমসিকিউটি সহজে সলভ করা যায়। এখন আমরা দেখি, দেখো এখানে কি বলা হলো, উদ্দীপক লেখচিত্রটিতে দেখানো হয়েছে একটা নির্দিষ্ট গ্রাফ দেওয়া আছে। এই গ্রাফের মধ্যে বলা হলো, এই যে দেখো গ্রাফের মধ্যে এখানে দেয়া হলো যে বিক্রিয়ক অর্থাৎ একটা নির্দিষ্ট শক্তি অর্জন করে বিক্রিয়কের শক্তি E1 একটা নির্দিষ্ট সর্বোচ্চ শক্তি অর্জন করে উৎপাদে পরিণত হয়। আর যেহেতু বিক্রিয়কের শক্তি E1 আমরা কেন বললাম, এই যে দেখো এখানে আর দিয়ে বুঝিয়ে দিল রিয়েক্টেন্ট, আর রিয়েক্টেন্ট যেহেতু বিক্রিয়ক, তার মানে এই E1টাকে আমরা বলতে পারি বিক্রিয়কের শক্তি। একইভাবে P বলতে বোঝায় প্রোডাক্ট, আর P যেহেতু প্রোডাক্ট, তাহলে আমরা বুঝে নিব এটি হলো উৎপাদের শক্তি। তার মানে উৎপাদের শক্তি হলো E3 আর বিক্রিয়কের শক্তি হলো E1। আর E2 যেটা, এটাকে আমরা বলতে পারি সর্বোচ্চ শক্তি, এটাকে আমরা বলতে পারি সর্বোচ্চ শক্তি। ক্লিয়ার? তাহলে দেখো আমরা বিক্রিয়কের শক্তি জানি, উৎপাদের শক্তি জানি এবং সর্বোচ্চ শক্তিও জানি। তাহলে এখান থেকে দেখি আমাদের কি কি টার্মগুলো উল্লেখ করলো। দেখো এখানে প্রথমে বলা আছে নিচের কোনটি সঠিক। এক নাম্বারটা বললো তাপ উৎপাদী বিক্রিয়া, আচ্ছা, এই যে এক নাম্বারটা যে তাপ উৎপাদী বিক্রিয়া, আমরা দেখেছিলাম এই বিক্রিয়াটা একটি তাপ উৎপাদী। কেননা আমরা যদি ওয়াই অক্ষের সাপেক্ষে চিন্তা করি, যে বিক্রিয়ার বিক্রিয়ক বেশি থাকে উৎপাদের তুলনায়, ওই বিক্রিয়াটা একটি তাপ উৎপাদী বিক্রিয়া। আর এছাড়া এই এক নম্বর বিক্রিয়াটা যে তাপ উৎপাদী, সেটা আমরা 2 নম্বর অপশন দিয়ে এখন আমরা টেস্ট করে দেখাবো। দেখো 2 নম্বর অপশনে বলছে বিক্রিয়া তাপ
ডেল বলতে কি বোঝায়? দেখো বিক্রিয়া তাপ ডেল মানে আমাদের সূত্রটা ছিল, ডেল এর ক্ষেত্রে আমাদের সূত্রটা ছিল উৎপাদের শক্তি মাইনাস বিক্রিয়কের শক্তি, উৎপাদের শক্তি মাইনাস বিক্রিয়কের শক্তি। এখন চিন্তা করতো এই যে উৎপাদ, আমি তোমাদেরকে মাত্র বললাম যেহেতু পি দিয়ে প্রোডাক্ট অর্থাৎ উৎপাদ, তার মানে উৎপাদের শক্তি E3 মাইনাস বিক্রিয়কের শক্তি E1, এই যে E1, তার মানে উৎপাদেরটা E3 বিক্রিয়কেরটা E1, তার মানে আমাদের সূত্রটা হচ্ছে সঠিক আছে, তার মানে আমাদের 2 নম্বর অপশনটা সঠিক। এখন আমরা চিন্তা করি তো এই গ্রাফ থেকে যেহেতু আমরা y অক্ষ অধীন রাশি, আর অধীন রাশির ক্ষেত্রে আমরা দেখতে পারি E1টা E3 এর চেয়ে বড়, E1টা E3 এর চেয়ে বড়। আর যেহেতু আমরা দেখতেছি E1 এর মানটা, E1 এর রেখাটা হচ্ছে একটু উপরে আছে, আর E1 এর মানটা যদি আমরা এখানে বসাই তাহলে চিন্তা করো E1 যদি বড় হয় অর্থাৎ এই মানটা যদি বসাই তখন রেজাল্টটা চলে আসবে ডেল এর মান মাইনাস। কারণ আমরা যদি একটা র্যান্ডমলি মন থেকে একটা কোশ্চেন ধরি, যেমন E3 এর মান ধরলাম 3, E1 এর মান ধরলাম 5, তাহলে আমরা যদি এখন বিয়োগ দিই রেজাল্ট কত আসবে? -2। তাহলে এইভাবে করে আমরা বলতে পারি যে কোনো বিক্রিয়ার E1 অর্থাৎ বিক্রিয়ক যদি বড় হয় ওই বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া, আর যদি উৎপাদ বড় হয় তাহলে হবে তাপহারী বিক্রিয়া। তাহলে আমরা দেখলাম যে ডেল এর মান এই ক্ষেত্রে ডেল এর অপশনটি আমাদের সঠিক, এবং ডেল এর মান এই ক্ষেত্রে যেহেতু গ্রাফ অনুযায়ী মাইনাসে আসে কাজে আমাদের 1 নম্বর অপশনটাও সঠিক। এখন আমরা দেখি আমাদের 3 নম্বর অপশন, সক্রিয় শক্তি E সমান E2 মাইনাস E1। দেখো আমরা জানি সক্রিয় শক্তি, আমরা যখন তোমাদেরকে পড়িয়েছিলাম লিখে দিয়েছিলাম যে সক্রিয় শক্তি হলো সর্বোচ্চ শক্তি থেকে বিক্রিয়কের শক্তি বিয়োগ করলে যতটুকু পরিবর্তন ওটাই হলো ওই বিক্রিয়ার জন্য সক্রিয় শক্তি। আবার বলি, সর্বোচ্চ শক্তি থেকে বিক্রিয়কের শক্তি বিয়োগ করলে যে পরিবর্তনটুকু পাওয়া যায় ওটি হলো আমাদের সক্রিয় শক্তি। আর যেহেতু এই ক্ষেত্রে E2টা হলো সর্বোচ্চ শক্তি, এই যে আমরা লিখে দিলাম E2টা সর্বোচ্চ শক্তি এবং বিক্রিয়ক E1টা হলো কি বিক্রিয়কের শক্তি, কাজে এই সর্বোচ্চ শক্তি থেকে বিক্রিয়কের শক্তি বিয়োগ দেওয়াতে যেহেতু আমাদের সক্রিয় শক্তি হয় কাজে আমাদের এই অপশনটাও সঠিক। তার মানে আমাদের সূত্র হিসেবে 1ও সঠিক, 2ও সঠিক, 3ও সঠিক, কাজে আমাদের আনসার হবে তাহলে কোনটা বলো তো? 4, 1, 2 এবং 3। আচ্ছা, তাহলে এমসিকিউটা খুব সহজে আয়ত্ত করে নিবে এবং এর উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের সিকিউ আসতে পারে, কারণ এক্ষেত্রে E1 এবং E3 মান দেওয়া থাকলে তখন ডেল বের করতে বলতে পারে, আবার সর্বোচ্চ শক্তি দেওয়া থাকলে তখন সক্রিয় শক্তি বের করতে বলতে পারে। এভাবে করে আমরা এমসিকিউগুলো সলভ করব। আচ্ছা দেখো, এখন আমরা দেখব আমাদের 7 নম্বর এমসিকিউ। দেখো এই এমসিকিউটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কি বললো? N2O4 থেকে 2NO2 উৎপন্ন করতে বিক্রিয়াটির সাম্য অবস্থায় বিয়োজন মাত্রা, অর্থাৎ যেহেতু বিয়োজন মাত্রা বললো তার মানে বিক্রিয়কটি হলো বিয়োজিত হবে, আর বিয়োজিত হবে কি পরিমাণে? ওরা বলে দিল আলফা পরিমাণ। আর এই ক্ষেত্রে গ্যাস মিশ্রণের মোট চাপের একটা মান দেওয়া আছে যেটাকে বললো পি, আর বললো NO2 এর আংশিক চাপ কত। আমরা জানি আংশিক চাপ বের করার ক্ষেত্রে আমাদের সূত্র হলো আংশিক চাপ, আমরা যদি লিখি সংক্ষেপে আংশিক চাপ সমান উপরে নিজ মূল সংখ্যা নিচে মোট মূল সংখ্যা ইনটু হলো মোট চাপ পি। এখন এই নিজ মূল সংখ্যা মোট মূল সংখ্যা পাওয়ার জন্য যেহেতু আমাদের বিক্রিয়া দেয়া আছে, আগে আমরা বিক্রিয়াটাকে আয়নিত করব। দেখো আগে আমরা যদি বিক্রিয়াটাকে লিখি আয়নিত করে, N2O4 আয়নিত হলে উৎপন্ন হলো 2NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড। এখন আমরা দেখি, আমরা লিখতাম বিক্রিয়ার শুরুতে, ম্যাথ করার সময় আমরা করতাম বিক্রিয়ার শুরুতে প্রাথমিক অবস্থায় যে মূল সংখ্যা এখানে কিছু দেওয়া নাই, তার মানে হচ্ছে 1 দেওয়া আছে, এটা হলো 1। বিক্রিয়ার শুরুতে উৎপাদ হলো 0। ধীরে ধীরে বিক্রিয়ক হ্রাস পায় এবং উৎপাদ বৃদ্ধি পায়। যেহেতু বিক্রিয়ক হ্রাস পায় আমরা প্রাথমিক মূল সংখ্যা লিখে লিখবো মাইনাস, উৎপাদ বৃদ্ধি পায় বলে প্রাথমিক মূল সংখ্যা লিখে লিখবো প্লাস। এখন কি পরিমাণ হ্রাস বা বৃদ্ধি পায় সেটা বের করে কার উপর? এই যে বিয়োজন মাত্রা আলফা এর উপর। এখন আমরা যদি দেখি এখানে আলফাটা সবসময় আয়নিত হয় মূল সংখ্যার উপর ভিত্তি করে। এখানে যেহেতু 1 মোল আছে এটা হবে 1 মোল অর্থাৎ 1 মাইনাস আলফা, আর এখানে যেহেতু আছে 2 মোল কাজে এটা হবে 2 মোল অর্থাৎ 2 মোল যেহেতু 2 আলফা। তাহলে আমরা যদি এখন এই পুরোটাকে একসাথে যোগ করে তাহলে আমরা পাই, আমরা যদি সূত্রে এখন সরাসরি মান বসিয়ে দিই নিজ মূল সংখ্যা, দেখো আংশিক চাপটা কার চাইলো? নাইট্রোজেন ডাইঅক্সাইড। যেহেতু আমার নাইট্রোজেন ডাইঅক্সাইড অর্থাৎ NO2 এর আংশিক চাপ চাইলো, তাহলে আমরা লিখতে পারি NO2 এর ক্ষেত্রে P অফ NO2, আর আংশিক চাপকে প্রকাশ করা হয় P দিয়ে উপাদানটা একটু নিচে করে লিখে। তাহলে উপরে হলো নিজ মূল সংখ্যা, NO2 এর নিজ মূল সংখ্যা কত? 2 আলফা। নিচে হলো কি মোট মূল সংখ্যা, যেহেতু মোট মূল সংখ্যা তার মানে 1 মাইনাস আলফা প্লাস
2 আলফা যোগ করে হয় 1 প্লাস আলফা। তাহলে নিচে বসবে কত 1 প্লাস আলফা ইন্টু হলো মোট চাপ পি। তাহলে দেখো এই যে আনসারটা, এই অপশনটা যেটা থাকবে ওটা হচ্ছে আমাদের আনসার। আর 2 আলফা বাই 1 প্লাস আলফা, এই যে আমাদের আনসার হলো এটি। যে দেখো উপরে 2 আলফা ইন্টু পি এবং নিচে হলো 1 প্লাস আলফা। এটা একটি, এটা হলো পুরাটি। তার মানে আমাদের আনসার হলো কোনটি? খ, যেটা আমাদের আনসার মিলে গেল। এভাবে করে আমরা এই চ্যাপ্টারের যে কোনো এমসিকিউ খুব সহজে সলভ করতে পারি। এই ধারাবাহিক এমসিকিউর আলোচনার প্রথম পার্টটুকুতে আমাদের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।